নমস্কার, বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে রাতটা পেরোলেই কালকে মহালয়া। ভোরবেলাতে সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। ছোট ছোট বাচ্চারা এমনকি বড়রাও যারা ফটকা ফাটায়, প্লিজ একটু সাবধানে। অন্ধকারের মধ্যে, ভোরবেলায় অন্ধকার থাকে, অন্ধকারের মধ্যে এমন কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসো না যার জন্যে তোমাদের পুজোটা ড্যামেজ হয়ে যায়, ফ্যামিলি বিভ্রান্তিতে পড়ে যায়। খুব সাবধানের মধ্যে থেকো। চলো ঘটনাটা দিকে এগিয়ে যাওয়া যাক। ঘটনাটা কিন্তু শ্রেয়সী পাঠিয়েছে। ও আমার পুরনো, মানে অনেক পুরনো সাবস্ক্রাইবার। সবার প্রথম যখন আমি চ্যানেল খুলি তখনকারও সাবস্ক্রাইবার। আরও আমাকে পরের পর প্রায় অনেকই ঘটনা পাঠায়। তার মধ্যে যেগুলো সিলেক্টেড হয় সেগুলো আমি পড়ে শোনাই। আর শ্রেয়সী ধন্যবাদ আজকে একটা অন্য ধরনের ঘটনা পাঠানোর জন্য। এই ঘটনাটা একটা অদ্ভুত টাইপের ঘটনা, একটা নারীকে অত্যাচার করার ঘটনা। তারপরে অত্যাচার সহ্য করার পরে সেই নারীটা কিভাবে অন্য ধরনের একটা জিনিস জায়গায় চলে গেল, সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘটনাটা শুনবেন, তারপরে আপনারা নিজেরাই বিবেচনা করবেন। আমি হয়তো ঠিকঠাক করে বলতে পারছি না, কারণ আমি একটু অগোছালোভাবেই কথাবার্তা বলি। আমার কথাবার্তা খুব একটা মানে ভালো সেটা আমি বলবো না। আমি বাংলা সত্যিই খুব খারাপভাবেই বলি। আমি একজন বাঙালি হয়ে পড়ে আমি এটা মানে সত্যি আমার মনে কষ্ট হয় যে আমি বাঙালি হয়েও কিন্তু আমি এত সুন্দর বাংলা গুছিয়ে বলতে পারি না যেমন অন্যান্যরা বলে। যাই হোক, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ঘটনাগুলো শুনবেন। নয় আমি একটু অন্যদের থেকে কম ভালো বলি, বাট বলার চেষ্টা করি। প্লিজ আপনারা শুনবেন। চলুন ঘটনাটির দিকে এগিয়ে যাওয়া যাক। এই ঘটনাটা উড়িষ্যার একটা গ্রামের ঘটনা। সেই গ্রামটার নাম কিন্তু শ্রেয়সী উল্লেখ করেনি আমাদের কাছে, তাই আমি উল্লেখ করতে পারলাম না। সেখানে একটা নিচু জাতির একটা মেয়ে থাকতো। শুধু তার বাবা মা মারা গিয়েছিল, সে শুধু একাই থাকতো। মেয়েটি নাকি দেখতে শুনতে খুব সুন্দরী ছিল, আর তার কাজকর্মও খুব ভালো ছিল। সে লোকের বাড়িতে কাজ করে, আর তার গরু বাছুর ছিল, সেই দুধ বিক্রি করে কিন্তু সে তার জীবন ধারণ করত। তা কিছুদিন যাবৎ কিছু মানে ছেলের ওর প্রতি দৃষ্টি পড়ে। ও যেহেতু একা থাকতো, ওর প্রতি দৃষ্টি পড়ে। অনেকেই কিন্তু ওর সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিল। মেয়েটি কিন্তু খুব ভালো ছিল, লোকের বাড়িতে কাজ করতো। যাদের বাড়িতে কাজ করতো তাদের বাড়িতে অনেকেই বলেছে, মানে ঘরে যেমন কাজ করলে ঘরে মেয়ে ছেলে মা থাকলো বা কাকিমার মতন কেউ থাকলো, তাকে যেমন বলে, সেরকম মেয়েটি কিন্তু বলতো যে কাকিমা, আমি যখন এদিক দিয়ে কাজ করতে আসি, পাড়ার এই ছেলেগুলো কিন্তু আমাকে খুব জ্বালায়। আমি রাত্রেবেলায় দুধ বিক্রি করতে যাই, তখনও আমাকে খুব জ্বালায়। এইরকমভাবে কয়েকদিন ধরে ওকে কয়েকবারই খারাপ প্রস্তাব দেয়, ও কিন্তু রাজি হয়নি। তারপরে একদিন ওকে একা পেয়ে ওকে শারীরিক নির্যাতন করে, তারপরে কিন্তু ওকে ছেড়ে দেয়। তা শারীরিক নির্যাতন করার পরে মেয়েটি কাউকে কিন্তু কোনো কিছু বলতে পারেনি, না মা বাবা ছিল না কেউ ছিল। ও ভেবেছিল যে যদি আমি কাউকে এবারে বলি তাহলে আমাকে মানে ইয়ের থেকে, মানে আর কি, পাড়াতে রয়েছি, আমার গরু বাছুর রয়েছে, কোনো রকমে 4-5টা চেনা জানা ঘরে কাজ করে আমি সংসার চালাচ্ছি। এর মাঝে যদি আমাকে এখান থেকে চলে যেতে হয় তাহলে আমি কোথায় যাব, কি খাবো কি না, বাড়ি ছাড়া যদি হতে হয়। তাই জন্য চুপ রয়ে যায়। এই অত্যাচারটা বেশ কয়েকদিন ধরে কয়েকটা ছেলে মিলেই তাকে করে। রীতিমতন সে কিন্তু প্রেগনেন্ট হয়ে যায়। তারপরে সবাই যখন জানতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, তারপরে যে ছেলেগুলি তার সঙ্গে এরকম করেছিল, পাড়ার লোকরা, মানে ওদের জনগোষ্ঠীর মধ্যে, ওরা একটু নিচু জাতি ছিল, তো ওদের জনগোষ্ঠী রয়েছে একটা, যেখানে হেড কেউ আছে। তা সে কিন্তু সকলের খোঁজ খবর রাখে। তা সে বলেছিল যে তুমি এসে পরে সকলকে বলবে যে কে এই কাজ করেছে, তারপরে তাকে কিন্তু তোমাকে বিয়ে করতে হবে বা তাকে তোমার দায়িত্ব কিন্তু নিতে হবে। এইটা কয়েকটা ছেলে মিলে করেছিল। তারা নিজেরা বুঝতে পেরেছিল বাড়িতে তাদের ফ্যামিলি রয়েছে, তারা দায়িত্ব নিতে পারবে না।
এরকম তাদের ইয়ে ছিল। আর তারা সবাই মিলে যেহেতু করেছিল, কেউ একা তার দায়িত্বটা নিতে চাইছিল না। এটাও একটা ব্যাপার ছিল যে ওই মেয়েটি মানে কেউ নিজের আলাদা করে বউ করে সব নিয়ে যাবার কথা ভাবছিল না আর কি। সবাই মিলে যেহেতু ওকে মানে ভাগ করে ওকে মানে আর কি ওর ক্ষতি করেছে, সেহেতু সবাই ভেবেছিল ওটা আমাদের সকলের ভোগের জিনিস হয়েছে, আমরা কেউ দায়িত্ব নেব না। নিয়ে পড়ে কিছুদিন মানে যেদিনকে ওদের বাড়িতে ইয়ে হবে আর কি, মানে ওদের পঞ্চায়েত বসবে, তার কিছুদিন আগে ওদের বাড়ির কাছে কিছু অলৌকিক ঘটনা ওই ছেলেগুলি ঘটিয়ে দিয়ে থাকে। একদিন ওর যে ইয়ে ছিল আর কি, মানে যেটা আর কি মানে গরু রাখতো, যে গোয়াল ঘরটা ছিল, সেটা একদিন আগুন লাগিয়ে দেয়। তারপরে ওর বাড়ির কাছে কিছু মরার খুলি, কুকুরের মুন্ডু, মানে কুকুরকে মেরে তার মৃত কুকুরের মুন্ডু, বেড়াল মেরে বেড়ালের শরীরটা ফেলে দিত, মুরগি মেরে মুরগির শরীরটা ফেলে দিত, এরকম করে করে ফেলে দিচ্ছিল। আর গোটা পাড়াতে রটা ছিল ও নাকি ডাইনি ভিত্তি করে, আর ওর পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা নাকি শয়তানের বাচ্চা, সেটা অন্য কারণ নয়, সেটা শয়তানের বাচ্চা। ও রোজ রাতে নাকি শয়তান আসে ওর কাছে, ও এরকম করে আর কি মানে শয়তানকে নিয়ে আসে, ডাকাডাকি করে, ও কুকুর বিড়ালকে মারে, তাদের রক্ত চুষে খায়, এরকম নানা রকম ঘটনা বানিয়ে সে তাদের মানে যেটা জনগোষ্ঠীর যে প্রধান তার কাছে সেই সব জিনিসগুলো পেশ করে। ওই মেয়েটি যখন বলতে আসে যে এই ছেলেগুলো আমার এরকম কাজ করেছে, কয়েকদিন ধরে আমার পিছু নিচ্ছিল, আমার বাড়িতে কেউ নেই, এরা আমার এরকম ক্ষতি করেছে, এটাও বলেছিল। বাট ওর কথা কেউ বিশ্বাস করেনি। সকলের সামনে ওকে ডাইনি প্রমাণ করে ওই অবস্থাতে একটা নিম গাছের সঙ্গে ওকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মানে আর কি পুড়িয়ে দিয়েছিল, পুরো জ্যান্ত অবস্থায় পুড়িয়ে দিয়েছিল। যাই হোক, তারপরে অনেক দিন কেটে যায়, বহুদিন কেটে যায়। তারপরে সবাই নাকি ওকে দেখতে পেত। ও নাকি মানে পুকুরের যে পুকুর ধার ছিল, সেই পুকুর ধারে নাকি অনেকেই দেখতো যে ও বসে আছে। আর যদি কেউ মানে পেটে বাচ্চা অবস্থায় যদি কেউ মহিলা যেত আর কি, তাহলে যে কোনো কারণে হোক, ও ক্ষতি করুক বা না করুক, যে কোনো কারণে হোক, তার বাচ্চাটা আর কি নষ্ট হয়ে যেত। বলতো নাকি ও ডাইনি, আর মানে ওই ডাইনি প্রথাটা তো ওর আগের থেকে ওর জীবনে হয়ে গেছে, তার জন্য ওকে মরে যেতে হলো। মরার পরবর্তীকালেও ওর যে আত্মাটা ছিল, যেটাকে সবাই নাকি প্রায় দেখতে পেত, তা সকলেই বলতো যে কোনো মানে প্রেগনেন্ট মহিলা যদি ওকে দেখতে পায় তাহলে তার বাচ্চাকে কিন্তু সে নিয়ে যায়। ও কিন্তু কিছুতেই তার বাচ্চাকে রাখে না, বাচ্চাটাকে নাকি ও নিয়ে নেয়। তা শ্রেয়সী বলছে ওই উড়িষ্যার ওই জায়গাতেই ওর পাশেই একটা জায়গা আছে যেখানে ওর দিদির বিয়ে হয়েছে, দিদির শ্বশুর বাড়ি। তা ওরা বাঙালি, কিন্তু ওদের বাড়ি ওইখানেই, ওদের মানে আর কি বাড়িটা ওখানে পড়েছে আর কি, মানে ওদের ফ্যামিলিগত বিজনেস আছে, শাড়ির বিজনেস, কটকি প্রিন্টের শাড়ির নাকি কারখানা আছে। তাই জন্য ওদের আসল বাড়ি বাঁকুড়া হলেও ওরা ওই উড়িষ্যা সাইডে ওরা সেটেল হয়ে গেছে। তা ওদের বনেদি বাড়ি পুরোনো দিনের পুজো হচ্ছে হরগৌরী পুজো, যেটা কালী পুজোর রাত্রেই হয়। শিব পার্বতী আর কার্তিক আর গণেশ থাকে। তা ওর দিদি তখন নতুন নতুন বিয়ে হয়েছিল, আর ওর দিদি ছিল প্রেগনেন্ট। তা সে পুজো দিতে যাবে, বলেছিল যে আমাদের মানে যে হরগৌরী রয়েছে শিব পার্বতী, তা উপোস করে রাত্রিবেলায় স্নান করে ভিজে কাপড়ে যদি কেউ পুজো দিয়ে যায় তাহলে তার সন্তান নাকি খুব ভালো হয়, তার ভাগ্যও নাকি খুব ভালো হয়, এরকম নানা রকম কথা প্রচলন আছে। আর বিয়ের পরে যেহেতু পুজো দিতে পারেনি, কারণ বিয়ের পরপরই সে প্রেগনেন্ট হয়ে গেছিলো, তাই তার দিদি আর জামাইবাবু ঠিক করে যে না, তারা দুজনে একসাথে পুজো দেবে। যথারীতি তার দিদি জামাইবাবু দুজনের মধ্যে ভালোবাসাও খুব ছিল, শ্রেয়সী বলছে। তাই দিদি জামাইবাবু আর আমরা তিনজনা মিলেই গিয়েছিলাম। আমিই গিয়েছিলাম মেনলি আমার দিদির জন্যে, যে পুকুরে নামবে, চান করবে, একটু ধরে দেবো জামাইবাবু যদি না পারে। আর দিদি তখন 7 মাস প্রেগনেন্ট। তা ও পুকুরে নেমে স্নান করে উঠছে, তা একটা মহিলা, কালো কুচকুচে একটা মহিলা, একটা কাপড় পরে ওইখানে বসে রয়েছে, আর জলের মধ্যে কী যেন আঁকিবুকি করছে। তা আমার দিদি পড়ে যাচ্ছিলো, একটা হাত আমি চেপে ধরি আর একটা হাত ওই মেয়েটি চেপে ধরে দিদিকে তোলে। ওর বিভৎস চেহারা, আমরা নিজেরাও দেখে পড়ে, মানে আমি আর দিদি দুজনেই দেখে পড়ে, শ্রেয়সী বলতে আমি আর দিদি দুজনেই দেখে পড়ে কিন্তু ভয় খেয়ে যায়। কালো কুচকুচে ঝিমসানো পড়া চেহারা, চোখগুলো পুরো একদম সেই যেন মনে হচ্ছে সেই ইয়ে হয়ে গেছে, একদম সেই কী বলে ওটাকে
ওই জয় বাংলা টাইপের, মানে চোখ উঠে গেছে এরকম ধরনের লাগছে। আর ওই রকম টাইমটাতে দুর্গা পুজো, কালী পুজো এরকম টাইমটাতে মানুষের চোখে ইনফেকশান হয়। আমরা ভেবেছিলাম সেরকমই কিছু। আর হাতগুলো পুরো একদম সেই কাঠির মতন কালো পাড়া, কালো ঝিয়ানি। যাই হোক, ওকে দেখে পরে বেশ আমাদের ভয় লাগছিল। ও কিন্তু আমার দিদির পেটটাতে হাত বোলাচ্ছিল আর বলছিল ক মাস হলো। আমার দিদি তখন ভালো করে বললো 7 মাস হলো। আর আমার জামাইবাবু তখন পুকুরে চান করছে। 7 মাস হলো। বলছে স্বাদ খেয়েছিস নাকি? বলছে না, স্বাদ খাওয়া বাকি আছে, আমি এখানে পুজো দিয়ে পরে এরপরে বাপের বাড়ি চলে যাবো, স্বাদ খেয়ে বাপের বাড়ি চলে যাবো। বলছে স্বাদের স্বাদ খাবি তো, স্বাদের স্বাদ খাবি তো, এরকম বলে বলতে বলতেও চলে গেল। আমরা কোনো কিছু নিইনি। আর জামাইবাবু উঠে এলো। জামাইবাবুকে বললাম, দেখলে কালো পাড়া একটা মেয়ে ছেলে এখানে এসে পড়ে কীরকম আলতু ফালতু বকছিল, স্বাদের স্বাদ খাবি তো, স্বাদের স্বাদ খাবি তো, এরকম নিয়ে জামাইবাবু বলছে কে তুই, তোরাও যত চোখে দেখতে পাস। আমি তো কাউকে দেখলাম না। জামাইবাবু এরকম করে বলছে, তোরাই যত দেখতে পাস না, আমাকে ভয় খাওয়াবার চেষ্টা করছিস। মানে আমার জামাইবাবু একটু বিচু টাইপের। তা আমি মাঝে মধ্যেই ভয় খাওয়াতাম জামাইবাবুকে। জামাইবাবু বলছে আমাকে ভয় খাওয়াবার চেষ্টা করছিস, তোর দিদিকে নিয়ে এসেছি, তোকে নিয়ে এসেছি, তুই আমার পাহারাদার সাথে রয়েছিস, এই বলে আমরা সবাই মিলে চলে আসি আর কি। তা হরগৌরী পুজো, দিদি পুজো দেয়। রাত্রিবেলাতে সারা রাত আমার দিদি ওই মেয়েটিকে স্বপ্নে দেখে। স্বপ্নে নাকি আমার দিদিকে পেটে হাত বোলাচ্ছে আর বলছে স্বাদের স্বাদ খাবি নাকি, স্বাদের স্বাদ খাবি নাকি, এরকম বলছে আর পেটে হাত বোলাচ্ছে। রাত্রেবেলায় আমার দিদি চিৎকার করে ওঠে। আমার জামাইবাবু পাশে ছিল, জামাইবাবু জল দেয়, জল খায়। দিদি বলে যে আমার প্রচণ্ড ভয় লাগছে, দেখো আমার কিন্তু শরীরটাও ঠিক লাগছে না। তখন জামাইবাবু বলে যে তুমি কি মানে অদ্ভুত মানুষ বলো তো, তুমি আর তোমার বোন দুজনা মিলে কাকে দেখলে সেটাকে নিয়ে, সে কি বললো সেটাকে নিয়ে সারা রাত ভয় খাচ্ছ, ঠাকুর পুজো দিয়ে এলে আর এলে, ঠিকঠাক শো, ঘুমাও, সকাল হলে ঠিক হয়ে যাবে। আর পরের দিন সকালে দিদিদের বাড়িতে ভোজ হয় আর কি, মানে যেদিনকে কালী পুজো রাত্রেই হরগৌরী পুজো হয় তার পরের দিনকে ভোজ করে। তা সারা রাত যেহেতু দিদি আমার মানে স্বপ্ন দেখেছে, মাঝে মধ্যে চিৎকার করে উঠেছে, সেহেতু আমার জামাইবাবু আর সকালবেলায় ডিস্টার্ব করেনি। আর নিচেই আমি শুয়েছিলাম, মানে দিদি আর জামাইবাবু খাটের ওপরে শুয়েছিল, আমি দিদির কাছে নিচে শুয়েছিলাম। সকাল হয় আমরা উঠে পড়ি, আমি জামাইবাবু চা খাই আর খাই। তারপর 10টা সাড়ে 10টা বাজে, তখনও পর্যন্ত আমার দিদি ওঠেনি। আমার জামাইবাবু তখন বলে যা তোর দিদিকে ওঠা, আজকে যদি এত দেরি করে ওঠে তাহলে অসুবিধা হয়ে যাবে, এই তো 12টা 1টা থেকে লোকজন খেতে আসবে। যাই হোক, দিদিকে আমি ওঠাতে যাই। ওঠাতে গিয়ে পরে আমি প্রচণ্ড জোরে চিৎকার করে ফেলি। মানে আগে আমি যেটা দেখি সেটা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমার দিদির পেটটা পুরো লেবেল হয়ে গিয়েছিল, যেন মনে ছিল ওর পেটে যে 7 মাসের যে পেটটা হয়েছিল পুরো একদম লেবেল, যেন মনে হচ্ছে কোনো কিছুই হয়নি। যেমন সাধারণ আমার দিদির বিয়ের পর যেমন ছিল বাচ্চা হওয়ার আগে, ঠিক সেরকম। মানে পেটটা যে উঁচু হয়েছে কোনো কিচ্ছু না, আর কোনো ব্লিডিং না, কিচ্ছু না। আমার দিদির পেট থেকে শুধু যেন মনে হচ্ছে বাচ্চাটা গায়েব হয়ে গেছে, এরকম ধরনের। যাই হোক, আমার দিদি ঘুম থেকে ওঠে তো চেঁচামেচি শুরু হয়ে যায়। সবাই মানে জামাইবাবু ভীষণ প্যানিক করতে থাকে যে কি হয়েছে, মানে কি হলো ঘটনাটাই আমরা কিছু বুঝতে পারছিলাম না। বাচ্চাটা উড়ে গেল না, মানে কিছু হলো, এটা মানুষকে বললে মানুষ মানে নিজেও একটা মানে অবিশ্বাস্যকর মানে জিনিস হয়ে গেছে। আর এই জিনিসটা কিন্তু ওদের আশেপাশে গ্রামের যে আশেপাশে লোকরা তাদের মধ্যে কিন্তু চলছিল, অনেকের সঙ্গেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে আগে। যারা পেটে বাচ্চারত অবস্থায় গিয়েছে ওইখানে, ওই মেয়েটির সঙ্গে যাদেরই দেখা হয়েছে, মানে বাচ্চা পেটে থাকা অবস্থায়, তাদের সাথেই নাকি এরকম হয়েছে, যে কোনো অবস্থাতেই তাদের বাচ্চা হয় নষ্ট হয়ে গেছে, নাহলে বাচ্চা হবার পর মারা গেছে, আর তা নিল এরকম বাচ্চা গায়েব হয়ে গেছে। গোটা গ্রাম জুড়ে তখন বলতে থাকে যে তোমরা কি তাহলে ওকে দেখেছো, তোমরা কি তাহলে ওকে সাঁকি বলে ডাকতো, তোমরা কি তাহলে সাঁকিকে দেখেছো, তোমরা কি তাহলে সাঁকিকে দেখেছো। আমরা জানতাম না সাঁকির ব্যাপারটা। তখন আমরা জানতে পারি যে এরকম ও গর্ভরত অবস্থায় ওকে সবাই ডাইনি বলে পুড়িয়ে মেরে দিয়েছিল। তারপর থেকে নাকি ও যত মানে প্রেগনেন্ট মহিলাদেরকে যাদেরকেই দেখতো তাদের পেট থেকে নাকি বাচ্চাটিকে নিয়ে নিত। আমার দিদি বলে মধ্যরাত্রিবেলাতে মানে আমার দিদি যখন মানে স্টেবল হয়, আমার দিদি তো প্রচণ্ড মেন্টালি মানে ডিস্টার্ব হয়ে গেছিলো। তারপর দিদি যখন স্টেবল হয়, দিদি বলেছিল যে রাত্রে জল খেয়ে ঘুমানোর পরে আমার একটা স্বপ্ন আসে, ওই সাঁকি আমার স্বপ্নে আসে, এসে পরে বলে বাচ্চাটাকে তুই মানুষ করতে পারবি না, সাধ্যের সাধ্যকার খেতে হবে না, দে বাচ্চাটাকে আমি নিয়ে যাই। ওই বলে ও আমার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। ওটাকে আমি আর কোনো কিছু বুঝতেই পারছিলাম না। আমার
মানে গোটা শরীরটা যেন হালকা হয়ে গেল। আমি আরামসে ঘুমোলাম, সকালে উঠে পড়ে দেখছি আমার বাচ্চাটা নেই পেটের মধ্যে। যাই হোক, ডাক্তারও দেখানো হয় সেদিনকে, ঘরে মানে আর কি ভোজও হলো না, অনুষ্ঠানও হলো না, ডাক্তার দেখানো হলো। ডাক্তার দেখে মানে ডাক্তার তার আগে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, দিদির এত টেস্ট হয়েছে, সেই ডাক্তার দেখে পড়ে বলে, মানে ডাক্তার নিজে অবাক হয়ে যায় যে বাচ্চাটা আকাশ দিয়ে উড়ে গেল না কোথা দিয়ে নেমে গেল, না ব্লিডিং হয়েছে না বাচ্চাটার মানে কোনো, বাচ্চাটাই উঠাও ওখান থেকে। যাই হোক, ঘটনাটা একদম সত্যি একদম একটা অন্য ধরনের ঘটনা। এটা একটা ম্যাজিক ধরনের ঘটনা। আমি এটা কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আর বন্ধুরা যারা আপনারা শুনছেন ঘটনাটা, তারা প্লিজ একটু জানাবেন, জানতে পারলে যে এরকম কোনো ঘটনা আপনাদের সঙ্গে ঘটেছে কিনা, বা আপনাদের জানাশোনা কারোর সঙ্গে ঘটেছে কিনা। এই ঘটনাটা শুনে আমার সত্যি, আমি নিজেও বুঝতে পারছি না যে এটা কী ঘটনা ছিল, যেটা মানে আমি কিভাবে এটাকে ডেসক্রাইব করবো আর কি। ধন্যবাদ শ্রেয়সী ঘটনাটা পাঠানোর জন্য। আর প্লিজ তুমি, তোমার কাছে যদি আরও নতুন অন্য ধরনের ঘটনা থাকে, তুমি আমার চ্যানেলে পাঠিও। ধন্যবাদ।